নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ মানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক কৃষি অর্থাৎ ন্যাচারাল ফার্মিং এই বিষয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মহুয়া বন্দ্যোপাধ্যায়, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। সঙ্গে রয়েছে বিপ্লব ঘোষ। নমস্কার মহোদয়। নমস্কার। আমরা তো জানি যে চাষি বন্ধুরা চিরাচরিত বা প্রচলিত পদ্ধতিতে চাষবাস করে থাকেন। তারা রাসায়নিক সার ব্যবহার করে থাকেন, জৈব সারও ব্যবহার করে থাকেন। বিশেষ করে আশানুরূপ ফলন পাওয়ার জন্যই কিন্তু তারা এই কাজগুলো করে থাকেন। কিন্তু এই যে প্রাকৃতিক কৃষি, এই বিষয়টা কি এবং এটা আমরা বারবার বলে থাকি কেন বা কেন প্রয়োজন? প্রাকৃতিক ব্যবস্থাটা হচ্ছে যেখানে আমরা প্রাকৃতিক উপাদানগুলোকে ব্যবহার করে আমাদের চাষ পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাব। কারণ আজকের দিনে আমরা দেখছি যে নানা রকম কৃষি বিষ ব্যবহারের ফলে আমাদের যে ইকোসিস্টেম, আমাদের যে পৃথিবীতে নানা রকম রোগ সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে চাষি ভাইদের কিন্তু খরচটা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। এই দুটো দিকের কথা মাথায় রেখে আমরা যদি আমাদের আশেপাশে যে প্রাকৃতিক উপাদানগুলো আছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, পৃথিবীর স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং একই সাথে আমাদের চাষি ভাইদের খরচ কমবে এবং আমরা একটু বেশি হয়তো আমাদের যে লাভটা সেই জিনিসটা আমরা একটু বেশি করে পেতে পারবো। এটা কেন প্রয়োজন আমরা তো শুনলাম, কিন্তু এই প্রাকৃতিক কৃষির যে কয়েকটি মূলনীতি আছে সেই সম্পর্কে একটু বিস্তারিত জানবো। পাশাপাশি এর উপকারিতা কতখানি? মূল নীতি হচ্ছে আমাদের চারটে জিনিসের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা কোনোভাবেই এখানে রাসায়নিক কোনো কিছু ব্যবহার করব না। দ্বিতীয় হচ্ছে আমরা সবসময় আমাদের জমিটাকে আচ্ছাদিত অবস্থায় রাখবো এবং জমির মধ্যে মাটির মধ্যে যে রসের ভাগ এবং যে বায়ুর ভাগ সেই জিনিসটা অনেকটা সমানভাবে রাখবো, যাতে করে মাটির মধ্যে যে জীবাণুগুলো তারা যেন ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারে, মাটির শিকড় যেন ভালোভাবে বাঁচতে পারে। তো সেইভাবে আমাদের রাখতে হবে। এবং একই সাথে আমরা জানি যে আগাছা নিয়ন্ত্রণ করার জন্য আমরা অনেক সময় রাসায়নিক দিই, আমরা সার মানে খাদ্য উপাদানের জন্য রাসায়নিক দিই, আবার আমরা বীজকে শোধন করার জন্য রাসায়নিক দিই। এই সব জায়গাতেই আমরা প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা বীজ শোধন করব, প্রাকৃতিক উপাদান দিয়েই খাদ্য সরবরাহ যেন করতে পারে, গাছ যেন তার নিজের খাদ্য নিজে আরও আরোহণ করতে পারে এবং গাছের যে রোগ পোকা লাগবে তখন যেন আমরা সেইগুলো থেকে গাছকে বাঁচাতে পারি সেটা দেখব। আর প্রয়োজনে আমরা গাছের যে মাটিটা আছে সেই মাটি সবসময় যেন আচ্ছাদিত থাকে সেই ব্যবস্থা করব। তার জন্য প্রয়োজনে আমরা সাথী ফসল লাগাবো এবং আমাদের যে জৈব বৈচিত্র্য সেটা যেন ভালো থাকে সেই জিনিসটার দিকে আমরা মাথায় রাখবো। এটাতে গেল আমাদের মূলনীতি এবং উপকারিতা সম্পর্কে, কিন্তু ঠিক কিভাবে এটাকে করা হয়? আমরা একেবারে প্রথমে যদি দেখি যে আমরা মাটি চাষ দিই, সেই চাষ দেওয়ার সময় থেকেই দেখতে হবে যে আমরা যেন মাটিটা পুরো একেবারে আচ্ছাদন যে আগের যে শস্যটা থাকে তার সব কিছু সরিয়ে দিয়ে আমরা মাটিটা চাষ দিই, সেইটা আমরা করব না। আমরা যেন আচ্ছাদনটাকে না হারাই, কারণ আচ্ছাদন আমাকে কি করবে, আমাকে অনেকটা জৈব সার দিতে পারবে, তার সাথে মাটির রসটা ধরে রাখতে সাহায্য করবে। তো সেইভাবে আমরা জমি যখন চাষ দেব আমরা যেন মাটির যে ওপরের যে স্তরে আমরা সব কিছু পরিষ্কার করে ফেলি সেই ব্যাপারটার দিকে মাথায় রাখতে হবে, যেন অতটা পরিষ্কারের প্রয়োজন না হয়। দ্বিতীয় হচ্ছে আমরা শোধন করি বীজটা, সেখানে কিছু রাসায়নিক জিনিস দিই, সেখানে আমরা বীজামৃত দিয়ে শোধন করব, যাতে করে আমার যে বীজটা সেটা যেন ভালোভাবে স্বাস্থ্যবান সিডলিং দিতে পারে, কিন্তু মাটির স্বাস্থ্য যেন খারাপ না হয়। তৃতীয় জিনিস হচ্ছে যে আমরা জীবামৃত দেবো বা ঘন জীবামৃত দেবো। এই দিয়ে আমরা মাটির স্বাস্থ্যটাকে ভালো রাখবো, যাতে করে মাটির যে জীবাণু তারা যেন আমার গাছকে সঠিক উপাদানটা দিতে পারে। আর চতুর্থ হচ্ছে আমরা যেখানেই সম্ভব সাথী ফসল করব। আর কখনো কখনো রোগ পোকা লাগলে আমরা নিমাস্ত্র ব্যবহার করব, অগ্নিয়াস্ত্র ব্যবহার করব, ব্রহ্মাস্ত্র ব্যবহার করব। এগুলো হচ্ছে প্রাকৃতিক কৃষির মূল অস্ত্র, যেগুলোর সাহায্যে আমরা গাছকে সঠিকভাবে গড়ে উঠতে সাহায্য করব। এই যে একটু আগে বললেন যে বীজামৃত বা জীবামৃত
এটি সম্পর্কে একটু যদি বিস্তারিত বলেন, এবং পাশাপাশি একটা কথা বললেন যে আচ্ছাদন যদি ঠিকভাবে দেওয়া হয়, এটাই বা কিভাবে করা হয়? হ্যাঁ, আমি প্রথমে বীজামৃতের কথা বলি। বীজামৃত আমরা কিভাবে ব্যবহার করব না, 5 কেজি মতো গোবর নিতে হবে, তার সাথে 20 লিটার জল নিতে হবে। দিয়ে এই গোবরটিকে আমরা এই কাপড়ের একটা পকেটের মতো বানাবো, ওর মধ্যে আমরা গোবরটাকে ঢুকিয়ে দেব, দিয়ে ওই জলের মধ্যে ওটাকে ডুবিয়ে রাখবো। এরকমভাবে ডুবিয়ে রাখবো প্রায় 12 থেকে 16 ঘন্টা। এরপরে আমরা আরেকটা জায়গা বালতিতে জল নেব, জলেতে একটুখানি 50 গ্রাম মতো চুন নেব, দিয়ে এই দুটো যে গোবরটা থেকে জিনিসটা বেরিয়ে আসবে, দিয়ে যে জলটা হবে সেইটা আর এই চুন দেওয়া জলটা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর তাতে 1 মুঠো মাটির, মানে যেখানে গাছ হয়েছে সেই গাছের গোড়া থেকে 1 মুঠো মাটি নেব, নিয়ে তার সাথে মিশিয়ে দেব, এবং এর সাথে আমি 5 লিটার গোমূত্র নেব, নিয়ে আমি প্রায় 8 থেকে 12 ঘন্টা এটা রেখে দেব, এবং জুটের কিছু বস্তা দিয়ে এটাকে কভার করে রেখে দেব, এবং 48 ঘন্টা রাখার পর এটা তৈরি হয়ে যাবে, আমাদের বীজামৃতটা তৈরি হয়ে যাবে। এরপরে আমি যখন কোনো বীজ লাগাবো মাটিতে, তখন যেমনভাবে ফাঙ্গিসাইড দিয়ে বীজ শোধন করতাম, তার জায়গায় আমরা বীজামৃত দিয়ে বীজ শোধনটা করে আমরা সেটাকে হালকা করে শুকিয়ে নিয়ে আমরা মাটিতে লাগাবো। এটা হচ্ছে বীজামৃত তৈরির পদ্ধতি। এরপরে জীবামৃত তৈরির পদ্ধতিটাও একটু বলে দিই। এখানেও আমাদের লাগবে হচ্ছে গোমূত্র এবং গোবর, তার সাথে লাগবে হচ্ছে একটুখানি গুড়। আমি মাত্রাগুলো বলে দিচ্ছি। 10 কেজি গোবর লাগবে, এটা এই জিনিসটা লাগবে হচ্ছে 1 একর জমির জন্য যতটা লাগতে পারে আমি সেটা বলছি। 200 লিটার জল, তাতে 10 কেজি গোবর, 10 লিটার গোমূত্র, আর তার সাথে 2 কেজি মতো গুড়, আর বেসন নিতে পারবেন 2 কেজি, আর 1 মুঠো গাছের তলার নিচের মাটিটা নেবেন, দিয়ে একসাথে একটা বালতিতে মিশিয়ে বা বড় ড্রামে মিশিয়ে এটাকে 2 দিন রেখে দিতে হবে, এবং প্রতিদিন একটা মোটা লাঠি দিয়ে 2বার করে ঘোরাতে হবে। 1-2 মিনিট করে প্রতিবার ঘোরাবেন, দিনে 2বার করে এটা ঘোরাতে হবে। এরকমভাবে ঘোরানোর পর 2-3 দিন পর আমার এই জীবামৃতটা তৈরি হয়ে যাবে। একবার তৈরি হয়ে যাওয়া জীবামৃত আমি প্রায় 14 দিন ব্যবহার করতে পারবো। এবার এই জীবামৃত দেবার পদ্ধতি হচ্ছে, আমরা যেখানে সেচ দিচ্ছি সেচের জলের যেখান দিয়ে ঢুকছে সেখানে আমরা মিশিয়ে দিতে পারি, তাহলে পুরো মাটিটা একসাথে সেই জীবামৃতটা পেয়ে যাচ্ছে। অথবা আমরা করতে পারি কি না, যখন চারা লাগালাম তার 21 দিনের মাথায় আমরা স্প্রে করতে পারি, তারপরে 21 দিনের মাথায়, তারপরে আবার প্রথম স্প্রে করার আবার 21 দিন, এরকম করে 2-3 বার প্রয়োজনে আমরা স্প্রে করতে পারি। এবার প্রতিবার স্প্রে করার জন্য আমরা 5 লিটার করে জীবামৃত নিয়ে তার সাথে 100 লিটার জলে গুলে সেটাকে আমরা স্প্রে করতে পারি। তবে জীবামৃতটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ভালো করে সেটাকে ওটা ছেঁকে নেব, যাতে করে স্প্রে করার সময় কোনো অসুবিধা না হয়। আরেকটা যেটা বিষয়ে বললেন একটু আগে, যে নিমাস্তর এবং আগ্নেয়াস্ত্র, এইটা তৈরি করার পদ্ধতিটা একটু বলুন। হ্যাঁ, নিমাস্ত্র এবং অগ্নিয়াস্ত্র লাগবে হচ্ছে যখন কোনো পোকার উপদ্রব হবে, সেখান থেকে গাছকে বাঁচানোর জন্য নিমাস্ত্র ব্যবহার করি। এর জন্য আমাকে 10 কেজি নিম পাতা বা তার ছোট ছোট স্টেমস যেগুলো থাকে সেগুলো ব্যবহার করতে হবে। এবার সেটাকে নিয়ে আমি ভালো করে সেটা পিষে নেব। পিষে নেওয়ার পর 10 কেজি থেকে যে পেশাই করা যে নিম পাতাটা হবে সেটা আমি রাখলাম। তার সাথে আমি 200 লিটার জল দেব, আর 10 লিটার গোমূত্র দেব, আর 2 কেজি মতো গোবর দেব। দিয়ে এই মিশ্রণটাকে পুরো ভালো করে মেশাবো। মিশিয়ে আমি একেবারে পুরো ভালোভাবে যেন মিশে যায় সেই ব্যবস্থাটা করব। দিয়ে ওটাকে ভালো করে কভার করে রেখে দেব। এটাও প্রায় 1 দিন রাখার পর ঠিকঠাকভাবে হবে। এরপর আমি ভালো করে ওটাকে ছেঁকে নেব। এবার ওটাকে আমি কোনো মাটির কোনো পাত্রে আমি ভালো করে রেখে দেব। এবার এই রেখে দেওয়া নিমাস্ত্রটা আমরা 6 মাস ব্যবহার করতে পারি। যদি দেখি রোগকার কোনো উপদ্রব আসছে, তখন আমরা 10 দিন গ্যাপে গ্যাপে আমরা এটা দিতে পারি। তাহলে আমাদের কোনো বাইরে থেকে আর কোনো রাসায়নিক জিনিস কিনতে হবে না। এবার ব্রহ্মাস্ত্রর কথা বলছি। এইখানে আমাদের 5 রকমের পাতা লাগে। একটা হচ্ছে 2 কেজি নিম পাতা, 2 কেজি করঞ্জ পাতা, 2 কেজি ধুত্র পাতা, 2 কেজি রেড়ি পাতা, আর 2 কেজি আম পাতা। এইগুলো নিয়ে আমরা এরকে পেশাই করব। তার সাথে 20 লিটার মতো গোমূত্র নেব, আর ভালো করে এই জিনিসটাকে গরম করে ফোটাবো। ফোটানোর পর এটাকে আবার নর্মাল টেম্পারেচারে আসার জন্য রেখে দেব। প্রায় 2 দিন আমরা এই অবস্থায় রেখে দেওয়ার পর
ভালো করে এটাকে মিশিয়ে নেব, তারপরে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে আমরা আবার মাটির পাত্রে রেখে দেব এবং সেটা প্রায় 6 মাস আমরা রাখতে পারবো। এবং যখন দেব তখন আমরা 6 লিটার মতো এই ব্রহ্মাস্ত্রটি নিয়ে 200 লিটার জলে সেটা মিশিয়ে নেব, মিশিয়ে সেটাকে আমরা স্প্রে করব। এটাও যে কোনো পোকা, যেমন নেড়ি পোকা জাতীয় যেগুলো পাতার রস চুষে খায়, সেই রকম পোকা থেকে আমাদের গাছকে বাঁচাতে পারবে। অর্থাৎ রোগ পোকার প্রতিকারের জন্য এই নিমাস্ত্র বা আগ্নেয়াস্ত্র খুব কার্যকারী। অবশ্যই খুবই কার্যকারী এবং আমার খুব কম খরচে আমার জিনিসটা হয়ে যাবে। আরেকটা, যেটা যদি আগাছা সমস্যাটা হয় সেক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আগাছা নিয়ন্ত্রণটা হচ্ছে যে আমরা আগাছার বীজ যেন না আসতে পারে জমিতে, সেই ব্যবস্থাটা করতে হবে। এবার যেভাবে আমাদের জমিতে আগাছার বীজ চলে আসে, ধরুন অনেক সময় ট্র্যাক্টরের চাকাটা থাকে সেখান থেকে আসে, বা আমার গোবর সারটা থেকে চলে আসে, সেইভাবে যেন কোনো রকম আগাছা না আসে সেটা দেখতে হবে। এরপরে কি হয়, আমরা অনেক সময় যেগুলো বেশি চওড়া গাছ হয় তাদের অনেকটা চওড়া জায়গা রাখা থাকে দুটো গাছের সারির মধ্যে, তো সেখানে আগাছা আসতে পারে। সেই জায়গাতে আমরা কি করব, সাথী ফসল ঢোকাবো অথবা কোনো রকম শাক সেখানে লাগাবো যাতে করে আমার আগাছাটা না আসে। তো এই জিনিসটা করব। অথবা আমার আগের যে ফসলটা আছে তার কোনো খড় জাতীয় জিনিস থাকতে পারে, সেটা দিয়ে আমি দুটো সারির মধ্যে যে ফাঁকা জায়গা সেখানটা ঢেকে দেব। এইভাবেই আমি কিন্তু আগাছা নিয়ন্ত্রণ করব, কারণ এখানে আমি কিন্তু কোনো রকম বাইরের রাসায়নিক ব্যবহার করব না। আরেকটা জিনিস হয় যে, যেখানে জানি যে অনেক ঘাসের আগাছা আছে বা অন্যরকম আগাছা আছে, সেক্ষেত্রে আমরা কি করব, একবার জল দেব, দিয়ে আগাছাগুলোকে আসতে উৎসাহিত করব, তারপরে মাটিটাকে চষে দেব, আবার জল দেব, আবার আগাছা আসবে, আমরা চষে দেব। এইভাবে 2-3 বার করার পর ওই মাটিতে যত আগাছার বীজ আছে তারা কিন্তু সবাই মরে যাবে। এরপরে আমি আমার মূল ফসলটাকে লাগাবো এবং চেষ্টা করব সাথী ফসল লাগাবার বা আচ্ছাদন রেখে লাগাবার, তাহলে আগাছার সমস্যা আর বেশি হবে না। আর এই প্রাকৃতিক কৃষি যে ব্যবস্থাটা নিয়ে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যে দপ্তর রয়েছে, চাষি বন্ধুদের মধ্যে কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? আমাদের কেভিকের মাধ্যমে এবং যে গভর্নমেন্টের যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে এই চাষটাকে আরও বেশি যেন চাষি ভাইরা গ্রহণ করেন সেটার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। কারণ আমাদের প্রকৃতির দিকে আমাদের সবাইকেই ভাবতে হবে। আমরা বলছি না যে সব চাষই আমরা প্রাকৃতিক চাষ দিয়ে করব, কিন্তু কিছু ফসল হয় যেখানে হয়তো আমার বেশি মাত্রায় রাসায়নিক সার না দিলেও সেই ফসল আমরা পাবো। যেমন আমরা জানি যে গোবিন্দভোগ চাল, সেখানে বেশি রাসায়নিক দিলে জিনিসটার কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। আবার অপরদিকে কিছু জিনিস আছে, যেমন সবজি, আমরা যারা কিনি তারা সবসময় জানি যে রাসায়নিক দেওয়া সবজি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা অপকারী। আমরা তাই জন্য খুঁজি যে যেখানে রাসায়নিক থাকবে না, তো সেরকম সবজি ফল যেগুলোর বেশি দাম আছে সেরকম জায়গায় চাষি ভাইরা যেন নিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার মুক্ত প্রাকৃতিক চাষের মাধ্যমে করতে পারেন, এবং নানা মেলার মাধ্যমে তারা যেন তাদের নিজেদের প্রোডাক্টকে যেন বিক্রি করতে পারেন, তাদের গ্রুপ করতে সাহায্য করা হয় যাতে করে তারা বেশি দাম পেতে পারেন তাদের প্রাকৃতিক চাষ থেকে যে জিনিস তারা বানাচ্ছেন সেগুলো। তো এই ব্যাপারে কিন্তু নানা সংস্থা এখন এগিয়ে আসছেন, এবং আমাদের গাজিয়াবাদে একটি ইনস্টিটিউট আছে, সেখান থেকেও চাষিদের এবং অফিসার্সদের ট্রেনিং দেওয়া হয়। ম্যানেজ থেকেও অনেক রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, এবং তারা যেন ভালোভাবে এফপিও ফর্ম করতে পারেন, গ্রুপ ফর্ম করতে পারেন, এবং একসাথে কোনো একটি নির্দিষ্ট সবজি বা ফল বা কোনো একটি শস্যে তারা যেন একসাথে কাজ করতে পারেন প্রাকৃতিক উপায়ে। কারণ আমি করলাম প্রাকৃতিক উপায়ে চাষ, আর আমার পাশের জন প্রাকৃতিক উপায়ে করলেন না, তখন কিন্তু সেই জিনিসটা রেজিস্টার্ড প্রাকৃতিক উপাদান হবে না। সেই জন্য আমাদের একসাথে সবাইকে মিলে সচেষ্ট হতে হবে, এবং সেই ব্যাপারে কিন্তু আমাদের রাজ্য স্তরে এবং ন্যাশনাল স্তরেও নানা রকম সাহায্যের হাত গভর্নমেন্ট থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই ব্যাপারে চাষি ভাইরাও যথেষ্টভাবে উৎসাহিত হচ্ছেন, আগ্রহ দেখাচ্ছেন, এবং তারা নিজেরা এগিয়ে আসছেন, এবং তাদের সহযোগিতায় আশা করি আগামী দিনে আরও ভালো কাজ আমরা করতে পারব। আমরা প্রাকৃতিক কৃষি অর্থাৎ ন্যাচারাল ফার্মিং এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মহুয়া বন্দ্যোপাধ্যায়, শস্য বিজ্ঞান বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার কৃষক বন্ধু, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব পুষ্টি বাগান ও জৈব চাষ এ বিষয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে প্রগতিশীল চাষী বন্ধু রয়েছেন পূরবী দত্ত, যিনি দীর্ঘদিন ধরে জৈব চাষ করছেন এবং শুধু নিজে করছেন না,
অন্যকেও এই জৈব চাষ করার জন্য উৎসাহিত করছেন। নমস্কার পূরবী দেবী, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আপনি একটি পুষ্টি বাগান করেছেন। সেই পুষ্টি বাগানে অর্থাৎ কিচেন গার্ডেন, সেই কিচেন গার্ডেনে কি কি সবজি আপনার এই শীতের সময়ে এখন আছে বা আপনি কি কি চাষ করেছিলেন সেই বিষয়টা যদি একটু জানান। এখন শীতের সময়ে আমার একটা 2 কাঠা জমিতে আমি চাষ করেছি। তো সেই 2 কাঠা জমিতে পালং শাক এবং পনকা শাক, তারপরে মূলো, ফুলকপি, বাঁধাকপি, তারপর আপনার বেগুন, তারপরে রসুনও দিয়েছি 1 পাটি, তারপরে লঙ্কাও আছে 1 সারি, সব রকম মিশিয়ে, তারপর পেঁপে গাছ ধারে ধারে, তারপর আপনার হলুদও কয়েক চারা দেওয়া আছে, আদাও বস্তাতে দেওয়া আছে, কুমড়ো আছে, এইগুলো আছে। অর্থাৎ বিভিন্ন ধরনের বাড়িতে প্রয়োজনীয় যে সমস্ত সবজি সেই হ্যাঁ, সমস্তটাই আপনি কিছু কিছুটা করে এই হ্যাঁ, জমিতে হ্যাঁ, চাষ হ্যাঁ, মানে করেছেন। বাড়িতে ব্যবহারিক যে সবজিগুলো লাগে হুম। সেইগুলো আমরা ওই কিচেন গার্ডেন থেকে যাতে পাই, এবং জৈব সার দিয়ে যাতে আমরা করতে পারি অল্প জায়গার মধ্যে, সেই জন্য আমরা বাড়ি বাড়ি মহিলাদেরও শেখাই যে বাড়ি বাড়ি পুষ্টি বাগান করলে যে তাদের বাড়ির হাতের কাছে পয়সা হুম, লাগবে না, অথচ সেগুলো নিজেরা কাজে লাগাতে পারবে এবং ব্যবহার করতে পারবে। খরচের ব্যাপারটা একটু সাশ্রয় হবে। ঠিক এবং খরচের দিকটা যেরকম সাশ্রয় হবে, পাশাপাশি তারা নিজেরা যে পুষ্টিটা পাবেন সেইটার মধ্যে হ্যাঁ, কোনো কেমিক্যাল নেই, কোনো না, রাসায়নিক ওটা নেই, ওটা এটা সম্পূর্ণ জৈব। বাড়িতে ওটা আপনার জৈব সার দিয়েই তৈরি করা হয়। হুম। কারণ জৈব যেগুলা কীটনাশক, আমরা ওষুধ বিষ ব্যবহারটা একদমই করি না। এখন যদি এইটা আমাকে একটুখানি জানান যে যেহেতু বিভিন্ন ধরনের সবজি আপনি অল্প একটু জায়গার মধ্যে চাষ করছেন, তাহলে এই হ্যাঁ, জমিটাকে কেমন করে তৈরি করেন? একবারে তৈরি করে নেন নাকি ধাপে ধাপে তৈরি করেন? না, একবারই গোটাটাই তৈরি করি, তারপরে ধাপে ধাপে করি। আচ্ছা। মানে গোটাটাই একবার দিয়ে দেওয়ার পরে, তারপরে আমরা আমরা যেটা যে হয়তো কফিটা উঠে গেল, তারপরেই আমরা পেঁয়াজটা বসিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা বসিয়ে, তারপরে এইবার পালং শাকটা উঠে গেল, তখন ওই পাটিটা কুড়িয়ে দিয়ে আবার আমরা অন্য এই যে পাট শাক আসছে, এই লালতে শাক বলে, এইগুলো বসাই। এখন যদি একটু জানান যে এই জমিটা একবারে তৈরি করে নিচ্ছেন, তাহলে জমিটাকে কেমন করে তৈরি করেন? কি পরিমাণ সার দেন এই ২ কাঠা জমির জন্য? এবং আর কি কি ব্যবস্থা নেন এই জমি তৈরি করার ক্ষেত্রে? সে বিষয়টা যদি একটু জানান। আমরা জৈব সার তৈরি করার জন্য গাদা সার ব্যবহার করি। গাদা সারের যে লতা পাতা, তারপরে বিভিন্ন ধরনের যেগুলা ছাগলের লাদি, গরুর গোয়ালের যে সব হুম, থাকে, সেগুলো আমরা একটা গর্তের মধ্যে ভরে একটা জৈব সার তৈরি করা হয়। হুম। এবং গরুর গোবর দিয়ে সেইগুলো জৈব সার তৈরি করে আমরা সেই গাদা সারটাকে ব্যবহার করি। গাদা সারটাকে আমরা ওই আপনার এই 2 কাঠা জমিতে আমি প্রায় 10 বস্তা ওই সার দিই। 1 কুইন্টাল 2 কুইন্টাল আমার গাদা সার দেওয়া হয়। আচ্ছা। চাষ দেওয়ার পরে তারপর আমরা পাটি পাটি ঠিক করে নিই, এবং বীজগুলোকে ঠিক করে নিই যে কি কি লাগাবো। আর যেগুলো ধরুন না পেঁপে, কলা, তারপরে আপনার সজনে, সেগুলো ধারে ধারে, ওগুলা 12 মাসি ফসল, ওগুলা হুম, আমরা ব্যবহার করে থাকি। হুম। আর যেগুলা মাঠে যেগুলো উঠে যায় আবার হয়, সেই রকম করে ওই লঙ্কা, বেগুন, তারপরে আপনার যে শাক সবজিগুলো সিজন ওয়াইজ যেগুলো সবজি, সেগুলো আমরা পরপর বসাতে থাকি। জলসেচের কি ব্যবস্থা রয়েছে? জল সেচের ব্যবস্থা এখন তো সজল ধারা মানে গ্রামে গ্রামে হয়ে গেছে। হুম, সেই জন্য এখন সজল ধারা থেকে যে জলটা আমরা আউটসাইডে ব্যবহার মানে নষ্ট হয়ে যায়, সেই জলটাকে আমরা একটা বড় গামলাতে স্টক করি। এবং এখানে আমরা সেই গামলাতে জলটাকে স্টক করে দিই। তাছাড়া পুকুর আছে, পুকুর থেকে জল তুলে আমাদের দেওয়া হয়, সেচের ব্যবস্থা করা হয়। অর্থাৎ বাড়ির গৃহস্থালির যে সমস্ত বর্জ্য এবং অপ্রয়োজনীয় জল যেটাকে ব্যবহার করা হয়ে গেছে, সেইটাকে ফেলে না দিয়ে এটাকে আপনারা ব্যবহার করছেন। তারপরে ধরুন হয়তো আমাদের এক জায়গায় গর্ত করে সেখানে হাত মুখ ধোয়া হয়, এবং দিনের যে জলগুলো হুম, ফেলা হয়, হুম, সেই জলগুলোকে ব্যবহার করা যায় আমাদের। সেই হুম। কিচেন গার্ডেনে আমরা ব্যবহার করে দিই, জলে তুলে গাছে দিয়ে দিই। ব্যবহার করতে পারেন। ঠিকই। হুম, এখন যদি একটুখানি জানান যে কিচেন গার্ডেন হলেও তাতে তো পোকামাকড়ের একটা উপদ্রব থাকে। সেই হুম। ক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন? পোকামাকড়ের জন্য আমরা তো আনন্দধারা প্রকল্প থেকে যে দিদিরা আসে তাদের কাছ থেকেও শিখেছি, বা আমরা যারা সিআরপি আছি তাদেরও আমরাও শেখাই, এবং মেয়েদেরকে, এবং আমরা নিজেরাও ব্যবহার করি যে নিম পাতার দ্রবণ, নিম পাতা গোবর দিয়ে নিমাস্ত্র তৈরি করা বলে। 1 কেজি নিম পাতা, 500 গ্রাম গোবর আর 1 লিটার গোমূত্র দিয়ে আমরা ওইটাকে একটু থেতো করে দিয়ে ওইটাকে রেখে দিয়ে, এটা আমরা পরের দিনকে ছেঁকে নিয়ে ওইটা 1 লিটার জলের সঙ্গে 5 ml করে ওটা আমরা ব্যবহার করতে পারি। ওটা কোনো খরচ লাগে না,
কিন্তু আমাদের হাতের কাছে নিম পাতাটাও পাওয়া যায়, গরু তো বাড়িতে আছে, গরুর পেচ্ছাপটাও পাওয়া যায়, আর একটু 500 মতো গোবর লাগে, সেটাকেও আমরা ঘর থেকেই ব্যবহার করতে পারি পয়সা খরচ না করে। আসল কথা আমাদের কীট মারা নয়, মানে আমরা রোধক করি, দমন। দমন, মানে আমরা মারতে পারি না কিন্তু আমরা দমন করি যাতে আর ওই গাছটার মধ্যে না আসে, এরকম আমরা ব্যবহার করি। তারপরে গোমূত্র স্প্রে করি, যেমন গোমূত্রটাকে স্টক করে রেখে দিয়ে ওটা রোদের টাইমে ওটা স্প্রে করা হয়, সাবান জল স্প্রে করা হয়, বিভিন্ন ধরনের আমরা যে সব, তারপরে এই ঢোল পাতা, কলমি, আতা পাতা, এইসব দিয়ে আমরা যে ধরনের গাছের পাতাগুলো আছে এইগুলো দিয়েও ওষুধ তৈরি করে আমরা স্প্রে করি। মূল কথা হলো আমরা যে ওষুধ আর বিষ ব্যবহার না করে যাতে এইগুলোতে ব্যবহার করা যায় সেগুলো করি। তারপর যেমন কুকড়ে গেলে, লঙ্কা গাছ কুকড়ে গেলে একটা স্প্রিট পাওয়া যায়, সেটা ব্যবহার করলে পাওয়া যায়। তারপরে ওই যেমন শিমের গাছে যখন এখন শিমের প্রচুর ওই ইয়ে পোকা হয়, মারি পোকা, সেইগুলোতে আমরা ওই ভাতের মারকে ব্যবহার করে ওই ঝাঁটাতে করে খড়ের ইয়েতে করে করে ওগুলোকে ছিটিয়ে দিলে পরে তাহলে ওইগুলো নষ্ট হয়ে, মানে পোকাগুলো লটাপটি করে পাখাটা ডানাটা নষ্ট হয়ে যায়, পোকাগুলো মারা যায়। এই ধরনের আমরা কৌশলগুলো ব্যবহার করি। এই তো গেল পোকার বিষয় আপনার কাছ থেকে শুনলাম। আর সারের বিষয়টা আপনি যেরকম বললেন যে গোবর বা এই ধরনের সার যেটা ব্যবহার করেন সেটা তো ঠিক আছে, এছাড়াও কোনো বিশেষ ধরনের সার আপনারা নিজেরা তৈরি করেন কি? কেঁচো সার বা হ্যাঁ, এই ধরনের হ্যাঁ, সার? কেঁচো সার তৈরি করা হয়, ঘন জীবামৃত তৈরি করা হয়, তরল সার তৈরি করা হয়। হুম, মানে আমরা ঘন জীবামৃত যেটাকে বলছি, যেটা হচ্ছে আপনার গোবর দিয়ে, বেসন দিয়ে, মানে যেগুলো ডালের বেসন, যেগুলো ভালো নয়, একদম নষ্ট হয়ে গেছে, সেইগুলো আমরা বলি যে সেইগুলো কিনে আনার জন্য বাড়ি থেকে, বা বাড়িতে অনেক দিন ধরে হয়তো রয়ে গেছে, যেগুলো বেসন নষ্ট হয়ে গেছে, সেই বেসন 5 কেজি গোবর নিলাম, এখানে হয়তো 250 মতো সেখানে বেসন দিলাম, তারপরে আপনার 1 লিটার গরুর পেচ্ছাপ দিয়ে ওইটাকে জল না দিয়ে মাখতে হয়, আর 100 গ্রাম গুড়, গরুর খাবারের গুড়, নষ্ট গুড়, সেই গুড় দিয়ে ওইটাকে মেখে ওইটাকে ঘুঁটো আকারে ছায়াযুক্ত জায়গায় দিয়ে রাখলে পরে ওইটা আপনার ওই 2 দিন 3 দিন পরেই একটা ফাঙ্গাস বেড়ে যায়, প্রচুর অণুজীবাণু সৃষ্টি হয় ওই ঘষির উপরে। এবার সেইটাকে আমরা কি করি, গুঁড়া করে রেখে দিয়ে ওইটাকে আমরা কফি চারা, তারপরে আপনার যেগুলো সবজিতে দিয়ে ওগুলো হচ্ছে ছিটিয়ে দিয়ে জলসেচ করে দিলে খুব উপকৃত হয়। এছাড়াও আমরা তরল সার ব্যবহার করি, যেমন গাছের পাতা, বিভিন্ন ধরনের লতা জাতীয়, যেগুলো শুটি জাতীয়, গন্ধযুক্ত এবং লতা জাতীয় যেগুলো সহজেই পচে যায়। এখানে টক জাতীয় কোনো পাতা আমরা ব্যবহার করি না। এই পাতাগুলোকে দিয়ে পচিয়ে একটা কলসির মধ্যে ভরে দিয়ে সেইগুলা 20 লিটার জলের সঙ্গে ওই একটা মণ্ডপ তৈরি করে একটা পুটলিতে বেঁধে আমরা ওই কলসির ভেতরে ওইটাকে রেখে দিই। এবার দিনে 2-3 বার ওইটাকে নেড়ে দিতে হয়, কলসিটা ঢাকা রেখে দিতে হয়। তারপরে ওইটাকে যখন আমরা 21 দিন পর ওটা গাছে ব্যবহার করতে পারবো। ওটা আপনার 1 বিঘে জমির জন্য 60 লিটার প্রয়োজন হয় তরল সার। তরল সার। ওই তরল সারটাকে দিলে গাছের খুব ভিটামিন, এবং যেগুলো পাতা হলুদ হয়ে যায়, গাছ খিনখিনে হয়ে যায়, আমরা যেমন টনিক খাই সেই রকম ওইটা গাছের একটা টনিক। এইগুলো আমরা ব্যবহার করলে গাছগুলো সতেজ হয়ে থাকে এবং সবুজ দেখায়। এর পাশাপাশি আরেকটা সারের কথা আপনি বলছিলেন যেটা হচ্ছে কেঁচো সার। এই কেঁচো কেঁচো সারটা সার, কেমন করে তৈরি করেন সেই বিষয়ে যদি। কেঁচো সারটা আমরা প্রথমত যেগুলো বাড়ির আনাজ কানাজ, যেগুলো আনাজ যে সব পচিয়ে ফেলা হয়, যেগুলো ফেলে দেয় গৃহস্থলীর জিনিস, সেইগুলোকে আমরা একত্রে জড়ো করি এবং বালতিতে ভরে রাখি বা একটা পান্নাতে ভরে রাখি জায়গায়, এবং গোবরটাকে পচিয়ে সব সেইগুলোকে মিশিয়ে তারপর পাশাপাশি যেগুলো সব লতা টতা রয়েছে সেইগুলোকে আমরা একসঙ্গে, যেমন কচুরি পানা, এইগুলোকে নিয়ে একসঙ্গে পচিয়ে সেইটাকে আমরা পচন ধরিয়ে, গন্ধটা যখন চলে যায় তখন আমরা ওইটাকে, গোবরটাকে একটা পাতনাতে মধ্যেও হতে পারে, চৌবাচ্চার মধ্যেও হতে পারে, প্রথম স্তরে একটু বালি দিয়ে দিই, তারপরে কয়েকটা ইটের কুচি দিয়ে দেওয়ার পরে আমরা কয়েকটা খড় বিছিয়ে দিয়ে ওই পচনগুলো, যেগুলো গন্ধ ছেড়ে গেছে, সেই দিয়ে দেওয়ার পরে আমরা একটা কেঁচো ছাড়ি, যেটা বিদেশি কেঁচো বলে, আর্সেনিয়া ফোটিটা, সেই কেঁচোটা ব্যবহার করি। কারণ এখানে আমাদের দেশীয় কেঁচো ব্যবহার করা যায়, কিন্তু দেশীয় কেঁচোটা খাই বেশি এবং পায়খানা করে কম, তার জন্য আমরা বিদেশি কেঁচো ব্যবহার করি। ওখানে কেঁচোটা ব্যবহার করার পরে ওরা খায় ধীরে ধীরে এবং পায়খানা করতে থাকে। ওইটা যখন 1 মাস, এবার কেঁচোর ওপরে নির্ভর, মানে গোবর যেমন থাকে তেমনি, যদি আমি 40 কেজি গোবর আছে সেখানে যদি আমি 100 গ্রাম কেঁচো ছাড়ি, তাহলে ওইটা আমার দেখা যাবে 2 মাস 2.5 মাস লেগে গেছে ওটা সারটা তৈরি হতে।
হুম, এবার আস্তে আস্তে ওইটা আপনার কেঁচোটা বাড়তে থাকে, ধীরে ধীরে গোবর সারটাও বেশ ভালো খায়, এবং ওই চায়ের দানার মতো যখন হয়ে যাবে, কোনো গন্ধ থাকবে না, এবং একদম কেকের মতো চায়ের দানার মতো যখন হয়ে যাবে, পুরোটাই খেয়ে নিয়ে তখন হুম, আমরা জানতে পারবো যে এটা আমার কেঁচো সার তৈরি হয়ে গেছে। ঠিক। তখন আমরা ওইটাকে নিয়ে আমরা জমিতে দিই। আমরা এক এক বিঘার জন্য প্রায় 6 থেকে 7 কুইন্টাল কেঁচো সারটা ব্যবহার করতে পারি। একেবারে। আর একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে হাজির হয়েছি। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি শুধু নিজে এই চাষ করেন না, অন্যদেরও উৎসাহিত করেন। তো এই যে অন্যদেরও উৎসাহিত করছেন, এইটার পেছনে আপনার উদ্দেশ্যটা আসলে কি? যে জৈব চাষ যাতে মানুষ আরো বেশি করে করেন, সেইটা যে আপনারা চাষীদেরকে বোঝাতে চাইছেন, এটা কেন বোঝাতে চাইছেন সেই বিষয়টা যদি একটুখানি খোলসা করে বলেন। আমাদের উদ্দেশ্য হলো আনন্দধারা প্রকল্প থেকে যে আমরা কর্মী, আমাদের ভারত সরকার যেটা চাইছেন, এত বিষ ব্যবহার করছে মানুষ এবং সেই বিষ প্রতিনিয়ত খাচ্ছে, এবং আমাদের বিষের ক্রিয়ার ফলে প্রতিটি ঘরে ঘরে মানুষের রোগগ্রস্ত হয়ে পড়ছে এবং বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। তো আমরা চাইছি যে যাতে রোগ মুক্ত হোক সমাজ এবং দূষণ মুক্ত হোক, যাতে আমরা সবাই প্রতি ঘরে ঘরে গিয়ে যদি আমরা মহিলাদের এটা বোঝাইতে পারি। মূলত পুরুষরা হয়তো ব্যবসার জন্য যে চাষগুলো করেন সেগুলোকে না আটকিয়ে আমাদের বাড়িতে যে সবজিটা খাই অন্তত পক্ষে, সেই সবজিটা যদি কিচেন গার্ডেন আমাদের মহিলাদের দ্বারা করাইতে পারা যায়, তাহলে অনেকটাই নিজেরা সুস্থ থাকবে, এবং পরেও তখন ওরা পাশাপাশি ঘরে দেখে দেখে, আমরা একজনকে করাইলে পাড়া প্রতিবেশী তখন ওরাও দেখে দেখে করবে। খুব সুন্দর হ্যাঁ, বলেছেন পূরবী দেবী যে নিজেরা যদি একজন শুরু করেন তাহলে সেইটা দেখে মানুষ যখন বুঝবেন যে এটা আসলে হ্যাঁ, উপকার আছে, তখন অন্যরাও এটা করতে থাকবেন। এবং এই যে জৈব চাষ, এই জৈব চাষটা যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায় তাহলে আমাদের যেরকম পুষ্টি পেতে কোনো অসুবিধা হবে না, আমরা সঠিক মাত্রায় পুষ্টি পেতে পারবো যেখানে কোনো রকম রাসায়নিক থাকবে না। হ্যাঁ। পাশাপাশি প্রকৃতিরও একটা বড় অংশে লাভ হবে। সুতরাং এই চাষকে আপনাদের সঙ্গে আমরাও একই কামনা করব যাতে এই জৈব চাষ আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, এবং যারা আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠান শুনলেন তারা যাদের বাড়িতে অল্প কিছুটাও জায়গা রয়েছে তারা যদি এই পুষ্টি বাগান করেন তাহলে সেটা অবশ্যই জৈব সার দিয়ে করুন, এবং জৈব যে কীটনাশক সেইটাকে ব্যবহার করুন। তাতে করে আপনাদের নিজেদের যেরকম উপকার হবে পাশাপাশি প্রকৃতিরও অনেক বেশি উপকার হবে। অনেক অনেক ধন্যবাদ পূরবী দেবী আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার। আজকের কিষাণ বাণী এখানেই শেষ করলাম।